দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন মোহনা টেলিভিশনের ভিন্ন মাত্রা। দর্শক, ভিন্ন মাত্রা আমরা অনেক প্রসঙ্গের আলোচনা শুনি। আজকে প্রসঙ্গ নির্ধারণ করেছি রাজনীতিতে জন আকাঙ্ক্ষা কতটুকু গুরুত্ব পাচ্ছে। আজকে এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত দুজন ব্যক্তি। চলুন আলোচনা শুরুতে পরিচয় করে দিই। রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আরও রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। দর্শক, আলোচনা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রইল। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। শুরু করতে চাই মুন্নি আপা, আপনাকে দিয়ে। অনেকদিন পর আপনাকে পেয়েছি স্টুডিওতে। শিরোনামটা যেটা রেখেছি যে রাজনীতিতে জন আকাঙ্ক্ষা কতটা গুরুত্ব পাচ্ছে, এই কারণেই শিরোনামটা রাখা হয়েছে যে জনজীবনের নানা রকম সংকট চলছে। আমাদের বাজার ব্যবস্থায় আমরা এখনো দ্রব্যমূল্যের একজন ঊর্ধ্বগতি দেখছি। সাম্প্রতিককালে মুরগির মাংসের দাম বেড়েছে, পটল, তেল এগুলোর দাম বেড়েছে। অন্যদিকে এক ধরনের জ্বালানি সংকট তো আছেই, বিদ্যুতের ঘাটতির নাম পরিবেশ দেখছি। সামনে বাজেট, আশঙ্কা আছে যে এসবের বাড়ার। কিন্তু সংসদে বিতর্ক হচ্ছে যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, মানে গণভোটের কি হবে না হবে, এসব নিয়ে স্বাভাবিক প্রশ্ন আসছে, জন আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হচ্ছে, রাজনীতিবিদরা এটা নিয়ে কতটা সচেতন, বিএনপি বা নতুন সরকার এটা আসলে কতটা গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। আপনি ঠিকই বলেছেন যে আমাদের এই সরকারটা বয়স তো 2 মাসও এখনো হয়নি, কিন্তু এর ভেতরেই আসার 10 দিনের ভেতরেই প্রায় যুদ্ধ শুরু হয়ে গেল। ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ, যাতে করে জ্বালানি এবং তেল, গ্যাস এগুলোর উপর যে একটা ইম্প্যাক্ট, সেটা তো হয়েছে। সেটা শুধু বাংলাদেশে আমাদের তা তো না, পৃথিবীর বহু দেশেই, এশিয়া, আমেরিকা, ইউরোপ সব দেশেই কম বেশি এটার একটা ইম্প্যাক্ট হয়েছে। সেটা যে হবে এটা খুব স্বাভাবিক, কারণ ওই যে হরমুজ প্রণালী, এত বড় যে সিংহভাগ তেল যেখান দিয়ে আপনার আসা যাওয়া করে, এবং এখনও সেখানে আনরেস্ট, সিজফায়ার কাজ করেনি। এই রকম একটা অবস্থায় আমাদের সংসদে গণভোট এবং জুলাই সনদ, এই দুটো নিয়ে আমরা কথা বলছি, দেখছি প্রতিদিনই কথা হচ্ছে। তো গণভোট তো হয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ ভোটও দিয়েছে। এখন গণভোট যেহেতু দেওয়া হয়ে গেছে, তো গণভোটের অধ্যাদেশগুলো নিয়ে 133টা অধ্যাদেশ, সেই অধ্যাদেশ তার মধ্যে একটা কমিটি করে দেওয়া হয়েছে, সংসদীয় কমিটি, বিশেষ একটা সংসদীয় কমিটি, যারা আপনার ওই অধ্যাদেশগুলো নিয়ে কাজ করেছে। এখন তারা খুব আনহ্যাপি, আমাদের বিরোধী দলে যারা আছে, জামাত এবং বিশেষ করে এনসিপি, যে কেন, কারণ গুম অধ্যাদেশের মতন অধ্যাদেশ, কিংবা মানবাধিকার, কিংবা আরও আমাদের উচ্চ আদালতের মানুষ আমি মানে বিচারালয়, সুপ্রিম কোর্টের, সেখানে কি করে আপনার জাজদের অ্যাপয়েন্ট করা, সেখানে কিভাবে সেক্রেটারিয়েট স্বাধীন নিরপেক্ষ করা। তো আমাদের এই দিক থেকে আমি দেখলাম যে বলা হয়েছে, এই দিক থেকে মানে বিএনপি সরকারের তরফ থেকে, যে গুম অধ্যাদেশটা বাতিল হচ্ছে না। গুম অধ্যাদেশটা ইন্টারিম যেই অধ্যাদেশটা আপনার জারি করেছিল, সেই অধ্যাদেশের মধ্যে আইনগত কিছু ফাঁকফোকর ছিল। তো সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করবার জন্য আপনার একটা শক্তিশালী আইন তৈরি করা, যেখানে সাজার মেয়াদ বাড়ানোর ব্যাপার আছে, যেখানে আপনার বহু আইন কানুন, মানবতা বিরোধী অপরাধ, সেখানে এটাকে আপনার ইনক্লুড করা, এবং যেহেতু ইন্টারন্যাশনাল যে ইনস্ট্রুমেন্ট আছে, মানে আপনারা এক ধরনের আরো বেশি এটা শক্তপোক্ত করবেন, মানে এটাই কথাটা এটাই যে বিচারক নিয়োগ, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সেখানেও আপনার যে এমন একটা ভাব করছে বিরোধী দল, যেন একেবারে সবকিছু ওলটপালট হয়ে গেল, যে না, তা কিন্তু না। বেশিরভাগই তো করা হয়েছে, আপনি জানেন, অধ্যাদেশ। এখন কয়েকটা যেটা নিয়ে আপনার কথা হয়েছে, মানে বড় যে বিষয় ছিল গণভোট বা সংবিধান সংস্কার অলরেডি হয়ে গেছে, এটা বিল আকারে এলো না, এটা তো গণভোটটা তো ভাই হয়ে গেছে। এখন আপনার গুম অধ্যাদেশ সহ 16টা অধ্যাদেশ যেগুলো বলা হয়েছে সংসদে উত্থাপন করা হবে না, কিন্তু নিকট ভবিষ্যতে সেগুলোকে আরো আপনার যাচাই বাছাই করে স্টেক হোল্ডার, অংশীজনদের সাথে কথা বলে। আপনাদের প্রতি মানে তারা কি আস্থা রাখতে পারছেন? এখন আস্থার সংকট তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্নটাই আমরা আসতে চাই ফরিদুল হক আপনার কাছে, যে আপনারা এই সরকারের উপরে কি আস্থা রাখতে পারছেন না? সরকার তো বলছে যা কিছু
জুলাই সনদে আছে তারা বাস্তবায়ন করবে, কিন্তু প্রক্রিয়াটা অন্যভাবে যেহেতু তারা ক্ষমতায় গিয়েছে, ফলে আপনারা আশ্বস্ত হতে পারছেন না কেন? আর একই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা গণভোট জুলাই সনদ নিয়ে যতটা উচ্চকণ্ঠ, মানুষের জনজীবনের যে প্রতিদিন যে সংকট, সেটা নিয়ে আপনাদের আমরা খুব বেশি কথা বলতে দেখছি না। মানে আপনারা কি জন আকাঙ্ক্ষার পরিপূরকভাবে রাজনীতিটা করছেন সংসদে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এই প্রশ্নটা প্রায় শুনতে হয়। প্রশ্নটা কি খুব একটা সেট আপ প্রশ্ন কিনা আমি ঠিক জানি না। মানে যারা মৌলিক প্রশ্ন হয় না, মৌলিক প্রশ্ন হলে তাহলে এটা আসলে যেখান থেকে প্রশ্নটা আসে সেখানে বোঝা উচিত যে একটা অগণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে, মানে যেমন ধরেন মানে কিভাবে উদাহরণ দেব, উদাহরণ যেগুলো আসতেছে মনে এগুলো না দিয়ে, একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে প্রধান জন আকাঙ্ক্ষা কি হওয়া উচিত? একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়া, সেটাই তো প্রধান জন আকাঙ্ক্ষা। তাহলে যেটা হবে যে যে সমস্যা হয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রত্যেকটা সরকার বাধ্য থাকবে। জনগণের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো, এটা সমাধান করতে সরকার বাধ্য থাকবে। কেন? গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার জবাবদিহিতা করে, সরকারকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পাঠায়। সরকার যদি কোনো ঝামেলা করে কিংবা কোনো অন্যায় করে তাকে বিচার করার ব্যবস্থা করা যায়, সেটি তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র তো আমরা এখন হয়ে উঠতে পারিনি, শুধু একটা নির্বাচন হয়েছে, তাতে কি বাংলাদেশ গণতন্ত্র চলে এসেছে? নিশ্চয়ই না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমাদের যেতে হবে, সেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। এখন এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন ফেজের মধ্যে আমরা আছি। এতদিন আমরা আকাঙ্ক্ষাগুলোকে আমরা চিত্রায়ন করেছি, কিংবা আকাঙ্ক্ষাগুলোকে বিমূর্ত থেকে আমরা মূর্ত করেছি, চার্টার করেছি, চার্টার পর আমরা গণভোট করেছি। এখন হচ্ছে এগুলো বাস্তবায়ন করার জায়গা। এখন ধরেন যদি আপনি এখন এগুলো নিয়ে কথা না বললে, কিংবা ধরেন আপনার কাছে জনগণের, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না, মানে এটা একটা জনপরিসরে এই আলাপটা, বিশেষ করে মিডিয়াতে আমি প্রতিদিন এই প্রশ্নটা শুনতে হবে যে আপনি কেন জন আকাঙ্ক্ষার বিষয় নিয়ে আপনারা কথা না বলে কেন আপনারা জুলাই সনদ নিয়ে পড়ে আসেন, অ্যাজ ইফ জুলাই সনদ খুব কম গুরুত্বপূর্ণ। বিষয়টা কি তাই? তা তো না। সে ধরেন খেয়াল করেন, আমি একটা উদাহরণ দেই, শুধু মানে উদাহরণটা আমি দেই, একটা উদাহরণ দেই। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে 5.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে না? ঋণ খেলাপি মানে টাকাগুলো সরিয়ে নেওয়া হয়েছে না? 5.5 লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সরকারের সেটা বলেছে। এই টাকাগুলো কাদের টাকা? জনগণের টাকা না? 234 বিলিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে না? এটা কাদের টাকা? পাবলিকের টাকা। এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে চালের দাম যদি 100 টাকাও হইতো, মানে 50 টাকার চাল যদি 100 টাকা হইতো, তো বাংলাদেশের মানুষের তো সমস্যা হইতো না। তার মানে এটার সাথে ওটা রিলেটেড। এখন এই যে ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে নেওয়া যায়, এগুলো কি বস্তা ভরে নিয়ে গেছে? সেটা তো নিশ্চয়ই না। কীভাবে নিছে? এইখানকার এই রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে আইন তৈরি করে নেওয়া হয়েছে। কিভাবে আইন তৈরি করা হয়েছে এবার আপনাকে আমি উদাহরণ দিই। 5টা ব্যাংকে মার্জার করলো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে 36,000 কোটি টাকা দিছে এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য। ওই ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। প্রায় 95% হচ্ছে তাদের খেলাপি ঋণ। ব্যাংকগুলো ছিল এস আলমের কাছে। ওই অধ্যাদেশটা এই সরকার এসে পরিবর্তন করে 7.5% যদি ওই 36,000 কোটি টাকা 7.5% যদি দেওয়া হয়, তাহলে 5 তারিখের আগে যারা মালিক ছিল, শেয়ার হোল্ডার ছিল, তারা আবার এখানে এন্ট্রি করার সুযোগ পাবে। এই ব্যবস্থাটা করা হয়েছে, যেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের অধ্যাদেশের মধ্যে ছিল না, রেজুলেশনের মধ্যে ছিল। তাতে করে আবার এখানে এস আলম, বেক্সিমকো, নাসা গ্রুপ, শিকদার গ্রুপ, এরা ঢোকার, ব্যাংক সেক্টর তো এদের নিয়ন্ত্রণেই ছিল মূলত, এদের ঢোকার ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। এইটাকে বাধা দেওয়া কি জন আকাঙ্ক্ষা নয়? আমার প্রশ্ন হচ্ছে পাল্টা। দেখেন, এত বড় কথা বলতে কিন্তু অনেকগুলো কথা বলতে হয়। এটা বলে দেওয়া খুব সহজ যে ভাই আলুর দাম বাড়তেছে, আপনি কেন কথা বলেন না? আলুর দাম কেন বাড়ে সেই জায়গায় যেতে হবে। দ্যাট ইজ ডেমোক্রেটিক পলিটিক্স, আমরা এটা মনে করি। এখন যদি হয় এরকম যে না, এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই, রাষ্ট্রটা যেমন ছিল এক কেন্দ্রীভূত, একজনের হাতে ক্ষমতা, এবং ক্ষমতাকে কুক্ষিগত করার মতো সমস্ত বন্দোবস্ত ঠিক থাকবে, জুলুম করার যত অ্যাপারেটাস আছে রাষ্ট্রের, পুলিশ, কমিশন টমিশন সব সহ সবকিছু যেমন আছে তেমন থাকবে, এবং লুটপাটের সকল বন্দোবস্ত থাকবে। আর আপনি শুধু চালের দাম নিয়ে কথা বলবেন, তাহলে হবে না। না, আপনার বক্তব্য শুনে আমরা তো শুনছি আপনার বক্তব্য শুনে, মানে সংবিধানে যত ভালো কথাই লেখা থাকে না কেন, আপনারা সব সংস্কার করে ফেললেন, ভালো কথা লিখলেন, একবার কঠিন কথাগুলো লিখলেন, জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক,
কিন্তু সেটা যদি বাস্তবায়ন না হয়, বাস্তবায়ন করা না যায়, তাহলে ওই সংবিধান দেখে লাভ কি? বা আপনি তো সংবিধানে কোনোদিন ভালো কথা লেখেন নাই। আমি বলি আপনি তো কোনোদিন লেখেন নাই তো। ধর্মে অনেক নীতি নৈতিকতার কথা বলা আছে, কিন্তু চোর না সহনে ধর্মের কাহিনী, তাই না? তারপরে আপনি কি সংবিধান রাখবেন না? তাহলে আপনি মানে ধর্মটা বড় কথা নয়, মানে এটা প্র্যাকটিসটা বাস্তব জীবনে কতটুকু হচ্ছে সেটাও তো গুরুত্বপূর্ণ। মানে আপনারা ওই একটি দলিল বা এক ধরনের মানে ডকুমেন্টেশন এটা নিয়ে এত আপনারা কেন ব্যস্ত? না না, দলিল দিয়ে আপনার ব্যাংক লুটে নেওয়া হচ্ছে তো। দলিলের বলে যে ক্ষমতা, সেটাতে আপনার যে আইন করা হচ্ছে, সেটাতে ব্যাংক লুটে নেওয়া হচ্ছে। কিন্তু এমন অনেক আইন আছে যেগুলো বাস্তবায়ন হচ্ছে না। কোন আইন আপনি বলেন? একটা ভালো আইনের কথা বলেন যেটা বাস্তবায়ন করা হয়। আসবো নিশ্চয়ই, এটা মুন্নি আপা বলবেন। মুন্নি আপা, আপনি এইভাবে কিভাবে দেখছেন যে আসলে সেই যে ব্যাংক যে লুটেরাদের কাছে গিয়েছিল, আপনারা আবার এক ধরনের জায়েজ করছেন, সেই লুটেরারা আবার নিয়ে নিচ্ছে, তাহলে আসলে সংস্কারটি কোথায়, পরিবর্তনটি কোথায়? দেখেন, আমাদের ম্যানিফেস্টোতে যা ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানান রকম, এত অল্প সময়ের ভিতর বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক সরকার এইভাবে, যেহেতু 4টা টার্ম নির্বাচন হয়নি, ভোট হয়নি, তারপরে এই যে নির্বাচনী একটা মহাসড়কে আমরা উঠেছি, গণতন্ত্রের একটা বাতাস, সুবাতাস আমরা পাচ্ছি, সেই রকম একটা অবস্থায় যেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা পালিয়ে গেছে, তারা আপনার ব্যাংক, বিমা, অর্থনীতি, যতগুলো খাত বাংলাদেশের 3টা মূল অঙ্গ রাষ্ট্রের, সব কিছুই তো ধ্বংস করে দিয়ে গেছে। সেই রকম একটা অবস্থায় আপনার সরকারে এসে এই সরকারটা, তারা তো চেষ্টা করছে গত 18 মাসে। আপনি জানেন যে ব্যাংক, আপনারা এই চেষ্টা করছেন যে 7.5% দিয়ে আবার তারা সেখানে মালিকানে আসতে পারবে বা তাদের ব্যাংক ফিরে পাবে। 7 পয়েন্ট, আপনি ব্যাংক অধ্যাদেশ নিয়ে এই যে শেয়ারের টাকা দিয়ে ব্যাংকের মালিক হয়ে যাবে, বিষয়টা কি এরকম? এখন আগের ব্যাংকের মালিকানা নিতে চাইলে যে আগের মালিক যারা ছিল, যেই সব অঙ্গীকার করতে হবে, তার মধ্যে কি কি আছে? একটা দুটো আমি বলি, যে আপনার রেজলিউশনভুক্ত হওয়ার আগে বা পরে সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের দেয়া সব অর্থ পরিশোধ করে ব্যাংক পরিচালনার ইচ্ছা প্রকাশ, 1 নাম্বার। 2, বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নতুন মূলধন যোগান, বিদ্যমান মূলধন ঘাটতি পূরণের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা। এরকম আরো বেশি আছে। না, আমি এবার আসি। দেখেন, ইন্টারিম যে সরকারটা ছিল গত 17-18 মাস, তাদের বেলায় আমরা দেখেছি যে জামাত তো খুব একটা, এনসিপি জামাত, তারা একটা ভালো অবস্থায় ছিল, মানে ক্ষমতার কাছাকাছি প্রশাসনে তাদের লোক দেখা গেছে, তাদেরকে ফেভার করছে। তারা দল গঠন করবার আগেই যে প্রধান উপদেষ্টার সাথে আমেরিকা, নিউ ইয়র্কে ওই যে জাতিসংঘে যাওয়া, কিংবা তাদের 2 জন উপদেষ্টা থাকা, এবং পরবর্তীতে তারা আবার রিজাইন করে ইলেকশন করা। তো কথা আছে যে ওই সময়ে ব্যাংকগুলো জামাতের, ওই সময় বিশ্ববিদ্যালয়গুলো জামাতের দখলে। তো সেই রকম একটা অবস্থায়, আর যখন গণ অভ্যুত্থান হলো 24-এর ওই 36 দিনে গণ অভ্যুত্থানে হাজারের ওপর যে ছাত্র জনতার আপনার জীবন, রক্ত তারা দিয়েছে, এখন সেটা তো বাংলাদেশের মানুষ, জুলাই সনদ আমরা প্রত্যেকে অন করি। এখন তারা যেমন জামাত কিংবা এনসিপি একটা বলার চেষ্টা করেছে গতানুগতিকভাবে, গদবাঁধাভাবে নির্বাচনের আগেও, যে বিএনপি তো গণভোটে না ভোট দিতে বলেছে, বিএনপি তো জুলাই সনদ অন করে না, তারা আসলে এগুলো কিছুই হবে না। অথচ আপনি দেখেন যে এটা করবার সব রকম সদিচ্ছা এই সরকারটার কিন্তু আছে। তারা কিন্তু বলছে বারবার যে আমরা কিন্তু জুলাই সনদটাকে অন করি, প্রত্যেকটা ধারাকে আমরা সংবিধানে এমনভাবে সন্নিবেশিত করতে চাই যেটা আইনগতভাবে, সাংবিধানিকভাবে, এবং যেহেতু পার্লামেন্ট হচ্ছে সুপ্রিম সার্বভৌম পার্লামেন্ট, তো তার মাধ্যমে আমরা আইন কানুনগুলো সঠিকভাবে করতে চাচ্ছি। তো এখানে এই জায়গায় একটু আপনাকে থামাই আর যাই একটু। ফরিদুল হক যেটি বলছে যে আপনারা সুবিধা নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, নানা ক্ষমতার জায়গায় আপনারা ছিলেন বিশ্ববিদ্যালয়, ব্যাংকগুলোতে, মানে আপনারা এবং জামাতের জোট, এবং সেটা আপনারা হারিয়েছেন। সেই জায়গায় একটা পরিবর্তন হয়তো আসছে বলে আপনাদের গায়ে লাগছে কিনা। আরেকটা হচ্ছে যে তারা 2/3 ভোট পেয়ে ক্ষমতায় আছেন,
ফলে তারা জনগণের ব্যথা বা তার চাহিদাটা তারা বেশি বুঝবেন, তারা সেটা বাস্তবায়ন করবেন। আপনার তাদের উপরে কেন আস্থা রাখছেন না? তারা তো প্রতিশ্রুতি দিচ্ছে বা বাস্তবায়ন করবে বলে না, বলছে। 2/3 ভোট তারা পাননি, তারা 2/3 আসন পেয়েছে। এখানে আসন হচ্ছে পেয়েছে। আমাদের আসন মেকানিজমটা হ্যাঁ, হচ্ছে আসনের দিক 2/3 থেকে। ভোট জনগণ গণভোটে দিয়েছে। আর একটা হচ্ছে যে ব্যাংক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংক প্রশ্নটা এখানে শুধুমাত্র উল্লেখ, এছাড়া অন্য কোনো ব্যাংকে জামাত এনসিপির কেউ আসলে আছে এটা আমার জানা নেই। এনসিপির তো কেউ নাই, এনসিপি তো একদমই নতুন একটা হলে এই সিস্টেমের মধ্যে এনসিপি আসলে সিস্টেমের টোটালি বাইরে, সিস্টেমের মধ্যের কোনো জিনিস এনসিপি না, ভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের প্রতিনিধি ছিল, সংস্কার কমিটিগুলোতে ছিল তো। সংস্কার কমিটিগুলোতে ছিল, এটা একটা সুপারিশ করেছে। এবং তারা ভিন্ন ছাত্রদের রকম- প্রতিনিধি ছিল, ছাত্রদের প্রতিনিধি ছিল, এইখানে বিভিন্ন দলেরই ছিল, বিভিন্ন দলের প্রতিনিধি ছিল, ছাত্রদের প্রতিনিধি ছিল। সংস্কার কমিটি যারা সুপারিশ করেছে তারা কিন্তু কোনো পাওয়ার এক্সারসাইজ করেনি, এটা বুঝতে হবে। এই কমিটিতে থাকা মানে কোনো পাওয়ার কিছু এক্সারসাইজ কিছু করা না। ক্ষেত্রে খবরও এসেছে যে কিছু সংস্কার কমিটিগুলোর power exercise করার একটা সংস্কার কমিটিগুলোর কাছে কোনো পাওয়ার ছিল না, পাওয়ার এক্সারসাইজ করার খবর এটা ধরেন আসেনি। এইগুলো ধরেন ইসলামী ব্যাংকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংক আগে আমরা জানি যে জামাত নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থা দ্বারা এটা ছিল, পরবর্তীতে তারা গণ অভ্যুত্থানের পর এটা ওই সবাই এই কথা বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে যে আমাদের এরকম সম্পত্তি অন্যদের দখলে ছিল, আমরা যে এখন এটা দখল নিব না, এরকম একটা দখল বেদখলের ব্যাপার হয়েছে। জামাতের লোকজন ছিল, ইভেন সেখানে মানে এই যে বিখ্যাত যুবদল নেতা রবিউল ইসলাম নারায়ণ বন্দুক নিয়ে এখানে দখল করতে গেছিল, সেই ধরনের আমরা পত্রিকাতে দেখেছি। আমি কিন্তু এটা ব্যক্তিগতভাবে বলতেছি না, আমি ওখানে ছিলাম না, আমি পত্রিকাতে দেখছি। তাহলে ব্যাংকগুলো কাদের দখলে আপনি খোঁজ নেন। বিশ্ববিদ্যালয়ের যদি প্রশ্ন আসেন, কয়টা বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনি গত 2 মাসে সরাইছেন এটা খবর নেন, তাহলে আপনি বুঝবেন যে বাকি বিশ্ববিদ্যালয়গুলো কাদের দখলে ছিল, ইন্টারিম কাদের দখলে ছিল, কয়টা বিশ্ববিদ্যালয়ের ভিসি সরাইছেন এরা। ইভেন আমার এলাকাতে 2টা ইউনিভার্সিটি, খুলনাতে 2টা পাবলিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি সরানো হয় নাই, আগের যিনি উনিই আছেন। আপনার কি মনে হয় যে বিএনপি যে আমাদের ভিসিকে রাখছে? তার মানে কি? আচ্ছা, কুয়েটের যে ভিসিকে আন্দোলন করে শিক্ষার্থীরা সরিয়েছে সেই ভিসিকে আবার নিয়োগ দিয়ে পাঠানো হয়েছে, বিএনপি করেছে। আচ্ছা, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ভিসি, এগুলো আপনি লিস্ট বের করেন, লিস্ট বের করলে আপনারা এটা পাবেন, এটা ধরেন বলে দেওয়া যায় যে ধরেন এদের আছে। বাকি প্রশ্ন হচ্ছে যে ধরেন ইন্টারিমের নিরাপত্তা উপদেষ্টা যিনি বিখ্যাত লন্ডন বৈঠকের কি বলে যে রূপকার, যাকে রেফারেন্স করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হয়েছে যে ট্রফি, জুলাই গণ অভ্যুত্থান ট্রফি প্রফেসর ইউনুস গিয়ে লন্ডনে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি এখন আইনমন্ত্রী, ওনার উপস্থিতিতেই প্রায় সকল আইন হয়েছে। এখন উনি সবগুলো অস্বীকার করে উনি বলতেছেন এগুলো আরও অধিকতর, ইভেন ধরেন বিশেষভাবে বলা দরকার মানবাধিকার কমিশন আইনটা নিয়ে, অধ্যাদেশটা নিয়ে। এই অধ্যাদেশটা কিন্তু জাতিসংঘের সাথে কোলাবোরেশন করে এটা করা হয়েছিল, কারণ মানবাধিকার যে আপনি এখানে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে পৃথিবীব্যাপী যে মানবাধিকার কিংবা মৌলিক অধিকারের যে কথাগুলো বলা হয় এগুলো হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান রাইটসের অংশ হিসেবে, সেই জন্য জাতিসংঘের সাথে সবাই কোলাবোরেশন করে। ওইখানে 600-র উপরে মানুষের মতামত নেওয়া হয়েছে এবং একটা মিটিংয়ে এখন আপনি জাতিসংঘের ওয়েবসাইটে যদি যান, ওই মিটিংয়ে ছবিটা হচ্ছে এরকম, তৎকালীন আইন উপদেষ্টা কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, ওনার পেছনে অ্যাটর্নি জেনারেল, তৎকালীন অ্যাটর্নি জেনারেল সাহেব বসা, মানে ওনাদের কনসালটেশন নিয়েই কিন্তু এই আইনটা করা হয়েছিল। কিন্তু ওনারা এটাকে বাতিল করে 2009-এর আইনে ফেরত গেলেন। 2009 আইনটা কে করছিল? শেখ হাসিনা করছিল। এখন এইগুলো আরেকটা কথা যেটা বলা হয়েছে যে বলা হচ্ছে রেগুলার যে জুলাই সনদ আমরা ধরেন অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদের 52, 62 এবং 69 তিনটা ধারা খুলে দেখেন বিএনপি পালন করছে কিনা। 52-তে স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের সচিবালয় করবে, সেই সচিবালয় অলরেডি করা হয়েছে, এটা একটা ফাংশনিং সচিবালয় এবং এটাতে হাইকোর্টের রায় পর্যন্ত আছে। বহু আগে থেকে এই বিতর্ক কিন্তু আমাদের চলতেছে, সেটাকে বাতিল করে দেওয়া হলো। এখন এই সচিবালয় কিন্তু মা বাপিন, এটাকে ক্লোজ করে দিতে হবে। এখন আরও ভালো আইন মানে কি আমি ঠিক জানি না, আরও ভালো আইন মানে কি। আরও ভালো আইন হতে পারে যে ধরেন মনে করেন যে হাইকোর্টই ধরেন উঠাই দিলাম আমরা, না বলছে গুমের আরো বেশি শাস্তি দিয়ে, না বেশি শাস্তির যে কথা বলেছে এটা ভুল কথা। বেশি শাস্তির গুমের সর্বোচ্চ শাস্তি এখানে ক্যাপিটাল পানিশমেন্টও আছে, যাবজ্জীবনও আছে, 10 বছরও আছে। এটা তো কি বলে যে বিভিন্ন অপরাধের মাত্রা অনুযায়ী। আপনারা আইনের মানুষ, ওনারা ভালো বোঝেন। এখন বাংলাদেশে আর একটা সংকট আছে, সংকট হচ্ছে যে আইনের মানুষ যারা, তারা যখন এগুলো নিয়ে কথা বলে, আমরা যারা আইনের মানুষ আমাদের কথা তখন এমনিতেই ধরে নিয়ে হয়ে যায়। কিন্তু এখন আইনের মানুষ আইন ধরে ধরে যখন মনে করেন যে অসত্য তথ্য দেয়, এটাকে ধরে ডিবাঙ্ক করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আইনের মানুষ আইন ধরে ধরে বলতেছে যে মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে যে আইনটা আছে সেটি দেখবে, ভাই ওটা তো মানবতা বিরোধী অপরাধ, ওটা তো আলাদা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, ওটা তৈরি হয়েছে। ধর ফৌজদারি অপরাধ কিভাবে ধরেন আপনি আইসিটিতে নেবেন, একটা ফৌজদারি অপরাধ যখন একটা কাঠামোগত হত্যা আর গণহত্যার মধ্যে পার্থক্য কি, একটা পার্থক্য আছে না?
সিস্টেমেটিক কিলিং একটা, আর একটা হচ্ছে যে ফৌজদারি অপরাধ। দুটোর মধ্যে পার্থক্য আছে। এই আইনটা করা হয়েছে ফৌজদারি অপরাধকে রোখার জন্য, আর ওইটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করার জন্য। দুটোর তো সংজ্ঞাই আলাদা। অথচ ওইটাকে রেফার করে আইনমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের তো এখানে আইন আছে, এটার সাথে এটা কন্ট্রাডিক্ট করছে। কোথায় কন্ট্রাডিক্ট করছে আপনি সেটা দেখান। কন্ট্রাডিক্ট বলছে সাজায় কন্ট্রাডিক্ট, সাজায় তো কন্ট্রাডিক্ট করবে। গণহত্যার সাজা আর ধরেন নর্মাল হত্যার সাজা কি এক? যুদ্ধ অপরাধের সাজা আর নর্মাল ধরেন ভাঙচুরের সাজা কি এক? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং এইবার প্রথমবারের মতো আমরা কিন্তু গুমকে মানবতা বিরোধী অপরাধের মানে সংজ্ঞায় এটা অন্তর্ভুক্ত করেছি। পৃথিবীতে বহু দেশে এটা আছে। তো ওইটাকে দিয়ে এটা ইয়ে করা হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে মানবাধিকার কমিশন যে অধ্যাদেশটা, এটা হচ্ছে গিয়ে আমাদের হিউম্যান রাইটসের একদম বেসিক একটা আইনের জায়গাতে ছিল। এটাকে যখন আপনি আগের জায়গায় নিয়ে যাওয়া হলে আবার আপনার বাংলাদেশ কিন্তু মানবাধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে হাসিনা আমলে আছে এখন বর্তমানে, পয়েন্ট অফ ভিউ থেকে ওই আমলে আছে। জি ফরিদুল হক, কিন্তু তারা তো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আপনারা আস্থা রাখতে পারছেন না কেন? সেটি নিয়ে আসবো আপনার কাছে। আন্দোলনের কর্মসূচির কথা আপনারা বলছেন, কিন্তু সেটা আপনার কতটা সফল হবেন, জনগণ কতটা আপনাদের পাশে থাকবে, সে নিয়েও প্রশ্ন করবো। ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই যে আমরা দেখেছি যে একেবারে সাম্প্রতিক যদি ঘটনা নিয়ে আসি, এটা ঘটনা ঘটেছে যেটা পত্রপত্রিকা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে কুষ্টিয়ার দৌলতপুরে একজন ব্যক্তিকে তিনি ভিন্ন মত অবলম্বন করেন, ভিন্ন চর্চা করেন, যে সেখানে পিটিয়ে হত্যা করা হলো। এই যে মব যে বিটিং অথবা মব জাস্টিস বা আমরা বলি, এই সংস্কৃতি থেকে বিএনপি এতদিনেও 2 মাস হতে যাচ্ছে, কেন দৃষ্টান্তপূর্ণ একদম পরিবর্তন আনতে পারলো না? মানে এক্ষেত্রে বিএনপির দায় নেবে কিনা? না, দেখেন, কুষ্টিয়ার যে ঘটনা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর মব ভায়োলেন্সের ব্যাপারে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একদম প্রথম থেকেই বলে আসছেন যে এটাকে আমরা ভীষণভাবে ডিসকারেজ করি। কারণ আপনারা দেখেছেন যে গত 18 মাস ইন্টারিমের সময় মব ভায়োলেন্স যেটা, এটা কিন্তু অনেকভাবে হয়েছে। সেখানে আপনার ডেইলি স্টারের মতন পত্রিকা অফিস, প্রথম আলো, উদীচি, ছায়ানট, এগুলোতে যেগুলো ঘটনা মব ভায়োলেন্স যেগুলো হয়েছে, সেখানেও যে রকম সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি আছে, ভিডিও আছে, আপনার অডিও আছে, স্টিল যে ফটোগ্রাফ, কুষ্টিয়ার ঘটনাতেও একই ভিডিও আছে, কিন্তু এখনো হচ্ছে, সেটি রোধ করা যাচ্ছে না কেন? আমি ওটাই বলছি যে এটা হঠাৎ করে এইরকম এই গত প্রায় মাস 2-1-এর ভেতর এইরকম ঘটনা আমরা দেখিনি। কিন্তু এটা যখন হয়েছে, এটাকে আমি তো মনে করি যে যত দ্রুত সম্ভব এটাকে আইনের আওতায় আনা এবং তাদেরকে আইডেন্টিফাই করা, এবং পুলিশ তো বাদী হয়ে মামলা করতেই পারে, কারণ ক্রিমিনাল মামলা তো তাই পরিবার থেকে মামলা করবে না বলে তারা জানিয়েছে যে পরিবারের তাদের আপনার নিরাপত্তার ব্যাপার থাকতে পারে, তাদের নানান রকম ইস্যু থাকতে পারে, কিন্তু সেই জন্য রাষ্ট্র তো বসে থাকতে পারে না। রাষ্ট্র তো বাদী হয়ে, ক্রিমিনাল মামলা রাষ্ট্রবাদী, মানে পুলিশ বাদী হয়ে মামলা করে দেবে, তারপরে দেখা যাবে কি। কিন্তু সেটা আমি মনে করি যে হয়তো সময় নিয়ে তারা প্রাথমিক কোনো তদন্ত, কোনো তথ্য প্রমাণ, কোনো কিছুর জন্য টাইম নিচ্ছে কিনা, আর মনে হয় নেওয়া উচিত হবে না। কারণ কুষ্টিয়া এটা আমার শ্বশুরবাড়ি, এটা আমাদের খুব কাছের এমন একটা জায়গা যে এখানকার মানুষগুলো, আপনার যেহেতু রবীন্দ্রনাথের শিলাইদহ বলুন, লালনের ছেউরিয়া বলুন, কিংবা মধুসূদনের আপনার সাগরদাড়ি যশোর, মানুষগুলো খুব আপনার একটু সংস্কৃতিমনা, আলাভোলা, ভালো মানুষ তারা। তো এই রকম একটা জায়গায় মাজারে হামলা, আগুন দিয়ে ওই যে পুড়িয়ে মারা, এই ঘটনাগুলো ইন্টারিমের সময় আমরা যেভাবে, সরকার তো এই পর্যন্ত কাউকে গ্রেফতারও করলো না। আমি এটাই বলছি যে এখানে কি বিষয়টা কি এমন কিনা যে সময় নিয়ে সঠিক কোনো পদক্ষেপ, সেটা মানে আপনার নাকি সেটা রিস্ক নিতে চাইছে না, যে আছে জনমত বা এক ধরনের একটা ভয় পাচ্ছে সরকার? না, সরকার ভয় পাবে, এটা জনগণ যেহেতু ভোট দিয়ে তাদেরকে ম্যান্ডেট দিয়ে তারা এসছে, এটা তো এমন না বিনা ভোটের কিংবা রাতের ভোটের সরকার না, তারা ভয় পাবে এটা আমি মনে করি না। কিন্তু আমি মনে করি যে দেখেন, গত 17 বছরে পুলিশ, এই যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কাদের, তারা প্রশাসন কাদের, এখন হঠাৎ করে তো আমূল পরিবর্তন সবকিছুতে 100% এটা সম্ভব না। 17 বছরের মাথায় এসে কিন্তু আওয়ামী লীগের সময় বলা হয়েছিল যে আওয়ামী লীগ পুলিশের মধ্যে গুপ্ত থাকা স্বাধীনতা বিরোধী শক্তি সক্রিয় বলে তারা অনেক কিছু করতে পারছে না। মানে সেই একই ঘটনার দিকে যাচ্ছে কিনা, যে আপনারা আর কত বছর পর্যন্ত বলবেন যে এটা আসবো? মনে হয় আপনার কাছে আসবো, প্রশ্নটি করলাম, মানে এগুলো নিয়ে আলোচনা হয় বলেই বা কথা আছে বলেই বলছি আর কি। ফরিদুল হক,
আপনারা দেখেছি যে আপনাদের যখন এনসিপির আত্মপ্রকাশ ঘটে আপনারা বহুত্ববাদী সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন, যেখানে ভিন্ন মতের মানুষও থাকবে, একটা রেইনবো সোসাইটি। কিন্তু এই যে কুষ্টিয়া যে ঘটনা ঘটলো সেখানে আপনারা কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? মানে এটির দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে আপনারা কি রাজনৈতিকভাবে দাঁড়িয়েছেন? না, অবশ্যই আমরা দাঁড়িয়েছি, এটা নিয়ে তো আমরা অবশ্যই দাঁড়িয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, কথা বলেছি, এবং আমি স্পষ্টভাবে মনে করি যে কুষ্টিয়াতে যে ঘটনা ঘটেছে এটার যে রিপোর্ট, আমি অন্তত একেবারে প্রথম সারির জাতীয় দৈনিকে যে রিপোর্ট পেয়েছি, এই রিপোর্ট অনুযায়ী ইনস্ট্যান্টলি ওই থানার ওসি, পুলিশ, ওইখানকার পুলিশ সুপার, এদেরকে ইনস্ট্যান্টলি ক্লোজ করা দরকার ছিল। কারণ পুলিশের জ্ঞাতসারে, পুলিশের সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকার কারণে এই ঘটনাটা ঘটতে পেরেছে। পুলিশ জানতো যে ঘটনাটা ঘটতেছে, এবং পুলিশ বিশেষ একটা রাজনৈতিক দলের বিশেষ একজন নেতার সাথে জিনিসটাকে নেগোশিয়েট করার চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করে নাই। এটা পুলিশের স্টেটমেন্টে আছে, ওই নেতার স্টেটমেন্ট আছে। 7টা আইডি থেকে ধরেন এই ইয়েটা ক্রিয়েট করা হয়েছে, এই টেনশনটা এখানে ক্রিয়েট করে, এটা খুব পরিকল্পিত ঘটনা। বিশেষ একটা রাজনৈতিক দলের, বিশেষ একটা রাজনৈতিক দল, ওই পত্রিকার নাম বলে নাই। জি, কিন্তু এই বিশেষ রাজনৈতিক দলকে ধারণা করা যায় এটা ক্ষমতাসীন রাজনৈতিক দল, ধারণা করা যায়, আমি যতটুকু খবর পেয়েছি। এখন এটা মানে রাষ্ট্রীয় বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটা ঠিক করবে যে আসলে তদন্তে কি আছে। এবং আমি খুব স্পষ্টভাবে মনে করি, আমি ব্যক্তিগত মতামত বলছি, এটা এনসিপির স্টেটমেন্ট, আমি স্পষ্টভাবে মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। উনি যে কাজটা করতেছেন সেই দিকে ওনার মনোযোগ রাখা উচিত। উনি আসলে, আপনি খেয়াল করেন, আমরা কিন্তু বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশে সালাউদ্দিন সাহেবকে একজন ডিফেক্টো প্রধানমন্ত্রী হিসেবে পাই, ওনাকে কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাচ্ছি না। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেন যে আমি মাননীয় সংসদ নেতার পক্ষে কথা বলতেছি। হ্যাঁ, কিন্তু উনি ওটাই করুন, উনি ওটা ভালো কাজ করেন, কোনো অসুবিধা নেই। কি করলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করতেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার কোনো স্টেটমেন্ট দেখেছেন এখন পর্যন্ত? আপনি খেয়াল করেন, বাংলাদেশের জনসমাজে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাদা একটা পিকচার থাকে, কিন্তু আমরা কিন্তু ওনাকে পার্লামেন্টের লিডার হিসেবে পাচ্ছি। এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কাজ, আমি এটাকে ছোট করছি না। আমি বলছি উনি একসাথে ওই যে আপনি একই কথা আসলেন শুরুতে, যেটা পার্লামেন্টে কিন্তু জনজীবনের সংকটগুলো নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইগুলো নিয়ে খুব বেশি কথা হচ্ছে না। আপনারা কেউ নীতি পলিসি নিয়ে কথা বলছেন, স্মরণ নিয়ে কথা আমরা তো একটা বলছেন। এই অর্থে হয়তো বিশেষ পার্লামেন্টে আছে, আমরা একটা বিশেষ না। সময়ে আছি, একটা বিশেষ পার্লামেন্ট, এই কারণে আপনাকে অ্যাজ ইউজুয়াল পার্লামেন্টের মতো এটাকে দেখলে হবে আপনি না। কিন্তু সেই কথাই না, ফিরে গেলেন। আমি সেই কথা আমি যাই না, আমি এটা বলছি যে পার্লামেন্টে ওইগুলো কথা বলতে হবে। আমি যেটা বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর মাঠে অনেক বেশি কাজ আছে। আপনি খেয়াল করেন, অ্যাজ স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি, ওনার কোনো অ্যাকশন আমরা পাচ্ছি, কারণ ওনার একার পক্ষে তো এত কিছু করা সম্ভব না। আমি কিন্তু ওনার পক্ষে বলছি। এখন সমস্যা কি, বিরোধী দলের পক্ষ থেকে ওনার পক্ষ নিলেও মনে হয় যে উনি মানে কোনো একটা বিরোধিতা করতেছে, কোনো একটা খোঁচা মারতেছে। ব্যাপারটা কিন্তু তা না, ওনার জন্য আসলে জিনিসটা ডিফিকাল্ট। আপনি খেয়াল করেন, কারণ উনি এত বেশি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে, মানে আপনি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করবেন, খেয়াল করেন, আপনি এনসিপির মতো সংস্কার করেন না, বিএনপির মতো আরো বেশি কর্তৃত্ববাদী সংস্কারও যদি আপনি করতে চান, তাও তো কাজটা করতে হবে। কারণ আওয়ামী লীগ যেখানে রেখে গেছে সেটা দিয়ে তো আপনি রাষ্ট্র চালাতে পারবেন না, ওটা তো ধ্বংসপ্রাপ্ত। আপনি যদি আরো কর্তৃত্ববাদীও করতে চান, সংস্কার তো আপনাকে করতে হবে, সেটা লিডারশিপটা কে দিবে? বিএনপির মধ্যে লিডারটা অলরেডি সালাউদ্দিন ভাই, এটা এস্টাবলিশ। ওইখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ওনার জন্য পালন করা আসলে ডিফিকাল্ট। আমি মনে করি ওনার আসলে এটা ছেড়ে দিয়ে ওইখানে আরো যারা অ্যাক্টিভ কেউ একজনকে দেওয়া, যিনি আসলে এই জায়গাটা আরো ভালোভাবে দেখতে পারেন। এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডিফেক্টো প্রধানমন্ত্রী, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হচ্ছে না। এটা তো ওনারা বলবে, এটা ওনারা বলছেন, তার কারণ হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সাহেবের যে জ্ঞান গরিমা, সংসদীয় রীতিনীতিতে ওনার যেই ভীষণ রকমের যেভাবে উনি আত্মস্থ করেছেন এবং কথাবার্তা বলছেন, তাতে সংসদ নেতার পক্ষে কথা বলা কোনো দোষের ভিতর পড়ে কিংবা কাউকে, এটা তো মনে হচ্ছে না। কারণ ওনারা যেই কয়েকজন 70 জনের উপর সবাই মিলে বিরোধী দলে আছেন, পেরে উঠছেন না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, মানে উনি নিজের পোর্টফোলিওতে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, মনোযোগ দিচ্ছেন না। আমি এটাই বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার নিজের মন্ত্রণালয়ের বিষয়ে একেবারে প্রথম থেকেই যে মিথ্যা যে মামলাগুলো 5 তারিখের পরে হয়েছে, 5ই আগস্টের পরে, সেই মামলাগুলোর লিস্ট করা, উইথড্র করা, এবং পুলিশ তাদেরকে, যে তারা একটু ডিমোরালাইজ ছিল, তাদেরকে কিভাবে একটু বুস্ট আপ করা যায়, পেশাদারিত্ব ফিরিয়ে আনা যায়, এগুলো নিয়ে উনি কন্টিনিউয়াস কথা বলছেন। এখন আপনি যদি চুজ অ্যান্ড পিক করেন যে কারো কথা আপনি শুনবেন না আর অন্য কথাটা শুনবেন, এটা তো আপনার নিজের মন মানসিকতার ব্যাপার। আর দু একটা কথা হচ্ছে, ফরেন মিনিস্ট্রিতে যাকে নেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের
একজন ওনাকে পেশাদার কূটনীতিক ছোট করে হিসেবে বলতে হবে। ছোট করে পেশাদার কূটনীতিক হিসেবেই নেওয়া হয়েছে। আর এজি আর ল মিনিস্টার এখন যিনি আছেন, না কূটনীতি, কিন্তু তার তো আপনার পদত্যাগও দাবি করেছিলেন এক সময় যখন সেটা তো অন্তর্বর্তী সরকারের সময় ছিল। রাজনীতিতে তো আর আপনার শেষ শেষ কথা কথা বলে নাই না, সেটাই এটা তো রাজনীতির শেষ বললে কথা নেই, আপনার হচ্ছে তাই না। বলে আমরা সাদাকে কালো বা কালোকে সাদা সেটা আমরা বলছি না, বলতে সেটা পারি আমরা কিনা। বলছি না, কিন্তু একটা কথা হচ্ছে মানবাধিকার কমিশনই বলুন কিংবা অন্যান্য যে আইনগুলোর কথা, গুম আইন, এগুলো যেগুলো বলেছি আমরা, সেগুলো যে এমন না, এটা ফর দ্য টাইম বিং এখন যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করবার জন্য কোন কোন জায়গায় সংবিধানের সাথে ওকে, সাংঘর্ষিক। মনে তো- বলেছেন জি। শেষ করতে হবে, আমি না, একটু দুঃখিত যে আসলে জি, শেষ এখন করতে হবে। 2009 যে কথাটা বলেছে যে ওই আইনটা এটা রাখা হয়েছে একেবারে টেম্পোরারি, মানবাধিকার কমিশনের কথা বলছি, টেম্পোরারি একটা বেসিসে। ধন্যবাদ, দুঃখিত আসলে সময় আচ্ছা। শেষ। একটু 1 মিনিট, মানে আপনারা আন্দোলনের কথা বলছেন, আপনারা কি মনে করেন যে আন্দোলন ডাকলে আপনাদের সাথে এখন জনগণ আগের মতো করে সাড়া দিবে? মানে আপনারা সরকার এক ধরনের হুমকি দিয়ে বাধ্য করার চেষ্টা করছেন কিনা ভয় দেখিয়ে? না না, হুমকি ভয় কেন? আমাদের যে জনগণের যে দাবি, সেই দাবির পক্ষে আপনি বলবেন না? মানে জনগণ দাবি আদায় করার জন্য আর পথ কি? পথ তো হচ্ছে দুইটা, আইদার পার্লামেন্টে বলবেন অথবা পার্লামেন্টের বাইরে বলবেন। পার্লামেন্টে তো আর কোনো জায়গা নেই, পার্লামেন্ট অলরেডি সমস্ত জনগুরুত্বপূর্ণ বাতিল করে দিয়েছে। যেমন আপনার কথাটাই যদি আমি ধরি, যে ইভেন শেখ হাসিনার 2009 সালের মানবাধিকার আইন রাখা যাবে, কিন্তু অন্তর্বর্তীকালের মানবাধিকার অধ্যাদেশ রাখা যাবে না। এটা এতই খারাপ। হ্যাঁ, তো আপনি তখন কি করবেন? ডাক দিচ্ছি, কিন্তু সফল কতটুকু হবে? সফলতা এটা সময় বলে দিবে, সময় বলে দিবে। না, এটা এমন এবং না। আমি মনে করি 2000 জনগণ যথেষ্ট সচেতন। হ্যাঁ, এগুলো জনগণ এগুলো এগিয়ে আসবে। শেষ করতে হবে। ফাহিমা আপা, আপনাকে ধন্যবাদ, এবং ফরিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল অন্য বিষয় নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।